আসলে রাজনীতির সঙ্গে জড়িত এবং রাজনীতি নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, সুতরাং একটা বা দুটো রাজনীতি মনস্ক কথা একটু শুরুতে বলে দিতে চাই, যেটা আমার ভাবনা। আসলে আমার কাছে মনে হয়েছে যে আজকে সংস্কার বা সংশোধন নিয়ে যে চ্যালেঞ্জগুলো, তার একটা পূর্বাপর দুর্বলতা রয়ে গিয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াতে, জুলাই সনদ সনদটি প্রণয়নের প্রক্রিয়ার ক্ষেত্রে। এবং আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার যত ধরনের সংস্কার করতে চেয়েছেন, একটি জায়গায় সচেতনভাবে তারা সংস্কারকে এড়িয়ে গেছেন এবং তারই কারণে আজকের এই সমস্ত সমস্যার গুলো সৃষ্টি হচ্ছে। এবং সেটা হলো রাজনৈতিক প্রক্রিয়া সংশোধন বা সংস্কার, এটিকে তারা এড়িয়ে গেছে। এবং এই কারণে আজকে আমরা যাদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখছি, তারা আসলে প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। এবং সেই সংশোধনগুলো করার সুযোগ ছিল তাদের পক্ষে। অর্থাৎ রাজনৈতিক প্রক্রিয়াগত জায়গাতে যদি প্রকৃত জনগণের নেতা, পার্টির আয়ের উৎস, নেতৃবৃন্দের আয়ের উৎস, স্থানীয় পর্যায়ে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, এই বিষয়গুলো যদি সংশোধন করার হতো, তাহলে আমরা অনেক গুণগত মানসম্পন্ন সংসদ আজকে পেতাম এবং তার থেকে হয়তো আরো ভালো ফলাফল পাওয়া যেত। এবং সে কারণে আজকে সংবিধানই হোক আর সংশোধনই হোক আর সংস্কারই হোক, আমার ধারণা এর কোনোটি দিয়েই গুণগত মানসম্পন্ন যে প্রত্যাশাগুলো, সেটা বাস্তবায়ন করাটি কষ্টকর হবে। এবং আমাদের হয়তো এই প্রক্রিয়াগতভাবে ধীরে ধীরেই হয়তো আস্তে আস্তে আমাদের আগামী দিনে উন্নতির দিকে যেতে হবে। আমি একেবারেই রাজনীতি বাইরের লোক, কিন্তু এটা আমার মতামতের জায়গা থেকে এতটুকু বলে নিলাম। এবার যদি একটু অর্থনীতির ভিতরে ফিরি, আমার কাছে মনে হয়েছে যে গত 3 মাসের অর্থনীতিতে এই নতুন সরকারকে দেশের ভিতরকার চ্যালেঞ্জ এবং বহিস্থ চ্যালেঞ্জ অনেকগুলোই তাদেরকে অনাকাঙ্ক্ষিতভাবেই তাদেরকে ফেস করতে হয়েছে। সাধারণত নতুন সরকার এবং পার্টিকুলারলি যদি দীর্ঘদিন পরে একটি নতুন সরকার আসে, জনগণের অনেক প্রত্যাশা তৈরি হয়। তো সেটির শুরুতেই যদি এত ধরনের চ্যালেঞ্জ, বহিস্থ এবং অভ্যন্তরস্থ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়, তো সেটা আসলেও সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হয় না। তো তারপরেও এই সরকার সেই চ্যালেঞ্জগুলোর ভিতর দিয়ে এগুলোর চেষ্টা করছেন। যদিও শুরুর দিকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 180 দিনের একটি টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল মন্ত্রণালয়গুলোকে, এবং সেই আলোকে এখন 3 মাস গিয়েছে, আরো 3 মাস বাকি। কিন্তু দেখা মতে খুব ভালো পারফরমেন্স করছেন মন্ত্রণালয় বা মন্ত্রী, সেটি এখন পর্যন্ত খুব দৃশ্যমান না। অর্থাৎ আমরা কিন্তু এই 6 মাস পরে অন্তত মন্ত্রীদেরকে চিনতে চাই। অর্থাৎ কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী, সেটা যেন আমরা চিনে যেন বলতে পারি যে হ্যাঁ, উনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উনি কাজটি করছেন, উনি বুঝছেন এবং করছেন। এই পরিচয়টি আমরা তাদের কাছে চাই। এখন পর্যন্ত সেই জায়গায় বিচার করলে অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রীরা গড়পড়তা পারফরমেন্সের ভিতরে রয়েছে এবং কারো কারো পারফরমেন্স আরো দুর্বল। সুতরাং আমরা 6 মাসের যে টার্গেট দেওয়া হয়েছে, সেটা শুধু কাজের টার্গেট না, মন্ত্রণালয়ের মন্ত্রী তার মন্ত্রণালয়ের উপরে তার দক্ষতা বুঝতে পেরেছেন কিনা, মন্ত্রণালয়কে চিনতে পেরেছেন কিনা, ব্যুরোক্রেসিকে তিনি কন্ট্রোল করতে পারছেন কিনা, ব্যুরোক্রেসি নিয়ে কাজ করতে পারছেন কিনা, শুধু সচিবালয় না, একেবারে প্রান্তীয় পর্যায়ে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত তার বিস্তার হয়েছে কিনা, এবং স্থানীয় জনগণও জানেন কিনা যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী সেরকম একটি পরিচয়ের আমরা মন্ত্রীদেরকে দেখতে চাই। সুতরাং শুধুমাত্র টিভি ক্যামেরার সামনে বা শুধুমাত্র সচিবালয় প্রধানমন্ত্রীর মিটিংয়েই শুধু আমরা তাদেরকে দেখতে চাই না। সুতরাং ওই পরিচয়টি আমরা চাই যে 6 মাসের ভিতরে অন্তত মন্ত্রণালয়ের মন্ত্রীরা অর্জন করতে পারবেন। অর্থনীতির এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটি আসলে খুব ভালো নয়। অধিকাংশ সূচকের জায়গায়, সামষ্টিক সূচকের জায়গায় এক ধরনের দুর্বলতা যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই পত্রিকা মারফত জানতে পারছেন যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ইতিহাসের সর্বনিম্ন। এবং সেটি আমি বলছি না যে না এই সরকারেরই দায়, সেটি পূর্ববর্তী সময়কালের দায় এবং এখনকার বৈশ্বিক এবং অভ্যন্তরস্থ অন্যান্য চ্যালেঞ্জের কারণেই এই ঋণ প্রবাহ কমে গেছে, বেসরকারি খাতে 5% নিচে নেমেছে। সুতরাং এই সরকারের পরবর্তী বছরের একটা বড় টার্গেট হবে কিভাবে বেসরকারি খাতের ঋণ বা বেসরকারি খাতের বিনিয়োগকে চাঙ্গা করা যায়। দেশের মানুষ কিন্তু এখন ভয়াবহ রকমের দারিদ্র্যের ভিতরে রয়েছেন, ভয়াবহ রকমের কিন্তু কর্মহীনতার ভিতরে রয়েছেন এবং অনেককে কিন্তু কাজ হারাচ্ছেন। ছোট ছোট এসএমই খাত বন্ধ হচ্ছে, কাজ হারাচ্ছেন।
এটি কিন্তু এই সরকারের প্রাথমিক দায়িত্ব হবে যে কিভাবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করা যায়, এসএমই খাতকে চাঙ্গা করা যায়, কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। এই জায়গাটি কিন্তু এই জায়গায় দেখবার বিষয় রয়েছে। মূল্যস্ফীতি কিন্তু কমবে না, আবার বলছি, মূল্যস্ফীতি 7.5% এই সরকার ধরেছেন, কিন্তু এখন প্রায় 9%-এর উপরে বা 9%। সুতরাং এটি কমানো বা ধরে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ হবে যদি না সরকার উপযুক্তভাবে ব্যবস্থা নিতে পারে। আপনারা জানেন যে হাওর অঞ্চলে ধানের ক্ষতি হয়েছে এবং আমাদের আশঙ্কা যে সামগ্রিকভাবে ঘাটতি থাকবে। তো উচিত হবে যে সরকার এই ঘাটতি মেটানোর জন্য এখনই যাতে আমদানির ব্যাপারটির ব্যাপারে সক্রিয়ভাবে বিবেচনা করেন, যাতে করে চালের সরবরাহ যেন ঘাটতি না পড়ে, এবং যদি সেটি হয় তাহলে মূল্যস্ফীতিতে কিন্তু তারও একটা আমরা প্রতিক্রিয়া আরো সরাসরি দেখতে পাবো, সেটি যেন সরকারের মাথায় থাকে। সরকার কিন্তু রাজস্ব আদায় বাড়াতে পারছেন না, কিন্তু রাজস্ব আদায় করার জায়গা নেই তা কিন্তু না। দেশে প্রচুর লোক কর ফাঁকি দিচ্ছে, কর এড়িয়ে যাচ্ছে, কর জালের বাইরে থাকছে, তাদেরকে কিন্তু এখন করের আওতায় নিয়ে আসতে হবে। না হলে কিন্তু সরকার যদি বিদেশের ঋণ আর ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি সরকার চালাতে চান আর অল্প পরিমাণে যদি রাজস্ব নিয়ে চালাতে চান, তাহলে কখনোই সরকারের পক্ষে বড় বাজেট বা বড় একটি অর্থনীতি চালানো সম্ভব হবে না। সুতরাং এই যে যারা কর জালের বাইরে রয়েছেন, ট্যাক্স দেন না, ভ্যাট দেন না, ঠিকমতো আদায় করেন না, তাদেরকে কিভাবে কর জালের ভিতরে নিয়ে আসা যায়, এই কাজটি এই সরকারের আগামী বাজেটে দেখবার বিষয়, যেটা আমরা মনে করি। আপনারা জানেন যে রপ্তানিও আসলে স্বস্তিদায়ক অবস্থায় নেই, নেতিবাচক একটি পরিস্থিতির ভিতরে রয়েছে। 1-2 মাস ছাড়া বাকি প্রায় প্রত্যেক মাসে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে যেটা হচ্ছে আমাদের রিজার্ভে তার একটা টান পড়ছে। শুধু আসার কথা হচ্ছে আমাদের রেমিটেন্সটি এখনো ভালো হচ্ছে, কিন্তু রেমিটেন্স কিন্তু কোরবানির পর থেকে আমার ধারণা যে রেমিটেন্সের ক্ষেত্রে আপনারা একটা নেতিবাচক পরিস্থিতি, নেতিবাচক কিছুটা দুর্বল অবস্থা দেখবেন। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু লোক যাওয়া কমে যাচ্ছে, তাদের নিজেদের নতুন করে বিনিয়োগ কিন্তু এখনো তারা নতুন করে করছে না। সুতরাং আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমাদের বড় রকমের রেমিটেন্স আসা, সেইটি কিন্তু একটা দুর্ভাবনার কারণ হতে পারে। সরকারের রিজার্ভ বা সরকারের এই যে বৈদেশিক অর্থপ্রাপ্তি, সেখানে কিন্তু একটা বড় টানাপোড়েন তৈরি করতে পারে। সেটির জন্য সরকার যেন সচেতন থাকেন এখন থেকেই। প্রচুর ভর্তুকি দিতে হবে আগামী বাজেটে, এবং সেই ভর্তুকিগুলো বিভিন্নভাবে আসছে। একটা হলো জ্বালানির জন্য ভর্তুকি কিছুটা লাগবেই, এটা আমরা বুঝি, কিন্তু একই সাথে সরকার এই যে নতুন অনেক ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিচ্ছে, সেইগুলোর ভিতরে যেন আবার অতিমাত্রায় যাতে ভর্তুকি না দিতে হয়, এগুলোকে সীমিত আকারে পাইলট করে দেখা যে হ্যাঁ এগুলো কাজ করে কিনা, নাকি আবার ডুপ্লিকেশন হচ্ছে, নাকি আবার এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছেন এই সমস্ত কার্ডের আন্ডারে। সেই সমস্ত জায়গাতে কিন্তু সচেতন থাকবার প্রয়োজন রয়েছে। সামগ্রিকভাবে ব্যবসার ব্যয় কমানো, জ্বালানির সরবরাহ বৃদ্ধি, বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এরকম একটি জায়গা থেকে আমরা বাজেট দেখতে পাচ্ছি যে মাননীয় অর্থমন্ত্রী বাজেট দিতে যাচ্ছেন, আর অল্প কয়েকদিন পরেই, সম্ভবত 11 আর আজকে হচ্ছে 20, সম্ভবত 20 থেকে 21 দিন পরেই আরেকটি নতুন বাজেট দিতে যাচ্ছেন, এবং নতুন সরকারের প্রথম বাজেট হবে সেটি। এখন পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি যে তারা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে বাজেট ডকুমেন্টটি তৈরি করার চেষ্টা করছেন। একটু দীর্ঘমেয়াদী তাদের লক্ষ্যও রয়েছে, তারা একটা বড় বাজেট দিতে চান, কিন্তু বড় বাজেটের বড় অর্থায়নটি কোথা থেকে হবে সেই জায়গাটি বললাম যে বড় অর্থায়নের জায়গা রয়েছে, তারা যেন সেই জায়গাটির ব্যাপারে নজর দেন। অর্থায়ন একটি দিক, আর একটা যে ব্যয় আর একটি দিক। আমরা পূর্ববর্তী সরকারের সময় দেখেছি কিভাবে যথেচ্ছ ব্যয় হয়েছে, এবং যথেচ্ছ ব্যয় করে ভালো প্রকল্পগুলো খারাপ নামে অভিহিত হয়েছে, কেননা এখানে প্রচুর অর্থ অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। এই সরকারের সময় যেন বড় বড় প্রকল্পের ভিতরে যাতে আবার যেন দুর্নীতি না ঢোকে। সরকার খাল খনন করছে ভালো কথা, কিন্তু এর মাধ্যমে যেন আবার নতুন করে এলাকাতে আবার নব্য এক ধরনের নতুন যাতে আবার অর্থ গ্রহণকারী একটা শ্রেণী যেন না সৃষ্টি হয়, সেদিকে নজর রাখা দরকার আছে। স্বাস্থ্য কার্ড করছেন ভালো কথা, কিন্তু সেখানে যাতে আবার স্থানীয় নেতাদের যেন আবার তোষণ না করা হয়, সেটি যেন খেয়াল থাকে সরকারের। সেটি আবার নতুন বড় প্রকল্প করবেন না বলেছিলেন, আবার বড় প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটির ব্যাপারে সচেতন থাকা যে এই প্রকল্পগুলোতে যেন সীমিতভাবে যাতে এই প্রকল্পগুলোতে যাতে অর্থায়নটি থাকে। মোট কথা আমরা দেখতে চাই যে অর্থ ব্যবহারের ক্ষেত্রে যাতে বড় রকমের কোনো চ্যুতি না হয়। আমরা বলতে পারবো না একদিনে যে দুর্নীতি মুক্ত, এটা ভাবার কোনোই কারণ নাই। দুর্নীতি থাকবে আমাদের দেশে। দুর্নীতিকে লাগাম টানতে পারছেন কিনা, দুর্নীতি চিহ্নিত করতে পারছেন কিনা, এবং যিনি দুর্নীতি করছেন তাকে ধরে তাকে পানিশমেন্ট দিচ্ছেন কিনা, এবং তারপরে তাকে আর কোনো ধরনের সরকারি প্রকল্পে তাকে আর টেন্ডার করার সুযোগ দিচ্ছেন না কিনা, এই জায়গাগুলোই কিন্তু সরকারের টেস্ট কেস হিসাবে থাকবে আগামী বাজেটে দেখবার জন্য। আমরা সেটা দেখতে চাই। আয় কাঠামোর ভিতরে আমরা দেখতে চাই সরকার কতটা বৈষম্য নিরোধনের জন্য আয়ের চেষ্টা করছে।
এই যে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠীকে সরকার বিভিন্নভাবে সুবিধা দেয়, অথচ যাদের জন্য সুবিধা দরকার তাদের জন্য সরকার হবে, তাদের হয়তো কর আরোপ করা হচ্ছে, তাদের উপর ভ্যাট আরোপ করা হচ্ছে। সেই জায়গাগুলোর ব্যাপারে কিন্তু সচেতন থাকা, যাতে সরকারের কর ন্যায্যতা যাতে নিশ্চিত হয়, সরকারের বাজেটে যাতে কর ন্যায্যতা নিশ্চিত হয়। এবং সেই কারণে আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের জন্য সম্পদ কর বা বৈষম্য কর, ইনহেরিটেন্স কর, উত্তরাধিকার কর, এই জিনিসগুলো আনার দরকার আছে। এগুলো একদিকে যেমন রাজস্ব বৃদ্ধি করবে, আবার অন্যদিকে বৈষম্য কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে, যেটা বিদেশের উন্নয়নশীল দেশগুলো, উন্নত দেশগুলোতে এই ধরনের কর কাঠামো কিন্তু দেখা যায়। আমরা মনে করি যে ভ্যাটের ক্ষেত্রে 15% ভ্যাটকে কমিয়ে 9% বা তারও নিচে আনার সুযোগ রয়েছে, এবং এত ভ্যাট ছাড় দেওয়া, ভ্যাট ওয়েভার দেওয়ার কোনো দরকার নেই। আমরা কেন একটা বড় রকমের রূপপুর পারমাণবিক প্রকল্পের ক্ষেত্রে ভ্যাট ওয়েভার দিব, আবার অন্যদিকে একটা ছোট একটা দোকানদারের উপরে আমরা তার উপরে ভ্যাট আরোপ করছি? এই বৈষম্য যেন না থাকে, সেই জায়গাটির দিকে কিন্তু নজর দেবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে সরকারের বাজেট ঘোষণাটি আরো আগে হওয়া দরকার। এবার দেখুন বাজেটটি কখন ঘোষণা হবে, 11ই জুন, এবং পাস হবে সম্ভবত 29 বা 30 তারিখে। মাত্র 14টি কর্মদিবস তারা পাবেন, 13টি কর্মদিবস তারা পাবেন বাজেট নিয়ে আলোচনার জন্য। এত সংক্ষিপ্ত সময়ে এত বড় একটি বাজেট আলোচনাটি কিন্তু যৌক্তিক না। আমরা মনে করি যে বাজেটটি অন্তত এপ্রিলে যাতে ঘোষণা করা যায়, এবং তারপরে বাজেটটি প্রত্যেকটি স্থায়ী কমিটিতে যাবে, সেই স্থায়ী কমিটিতে বাজেট নিয়ে আলোচনা হবে, এবং তারপর জনগণও তাদের মতামত দিতে পারবেন সরকারকে, এবং তারপরে সংসদীয় এমপি মহোদয়রাও তাদের ফ্লোরে তারা বাজেটের উপরে আলাপ আলোচনা করবেন। এরকম একটি আমরা অংশগ্রহণমূলক, আলোচনামূলক আমরা একটি বাজেট গ্রহণ এবং বাস্তবায়ন আমরা দেখতে চাই। সুতরাং সেই জায়গাটির লক্ষ্যে আমরা মনে করি যে সরকারের কিছু নীতি সংস্কার করলে, আইনি সংস্কার করলে বাজেটটি এপ্রিলে প্রণয়ন করবার সুযোগ রয়েছে বলে আমাদের কাছে মনে হয়, এবং এটি পাশ হবে জুনে, অসুবিধা নেই, কিন্তু দেওয়ার ঘোষণাটি আরো আগে আসা উচিত বলে আমরা মনে করি। সর্বশেষে আমি যেটি বলে শেষ করতে চাই সেটি হলো যে সংসদীয় কমিটিগুলো দ্রুত গঠনের কাজটি শেষ করা। এখন পর্যন্ত বিশেষ কিছু কমিটি দিয়ে চলছে, কিন্তু এখনো স্থায়ী কমিটি একটিও গঠন হয়নি, একটি বা দুটি গঠন হয়েছে। সুতরাং আমরা মনে করি যে বাজেটের আগেই সমস্ত স্থায়ী কমিটি গঠনের কাজটি সরকার যেন শেষ করে, এবং স্থায়ী কমিটিগুলোতেই আগামী দিনে সরকারের মূল্যায়ন হবে, এবং সরকার যে পারফরমেন্স দেখাচ্ছে সেটা সংসদের ভিতরে এই এমপি মহোদয়রা সেটার উপরে বিশ্লেষণ করবে। সুতরাং আমরা সংসদীয় কমিটিগুলোকে দ্রুত গঠন করার অনুরোধ করছি, এমনকি আগামী সংসদ অধিবেশন শুরুর সাথে সাথেই যাতে নতুন সংসদীয় কমিটিগুলো যাতে গঠন করা হয়, এবং সেটি আমরা দেখতে চাই। এবং সর্বশেষে আমরা চাইব যে বাজেট অধিবেশনে যাতে বিরোধী দল যাতে আরো সক্রিয় অংশগ্রহণ করে বাজেটের ব্যাপারে। শুধু সরকার দিয়ে যাবেন তা না, আমরা মনে করি যে বিরোধী দলের একটা বড় দায়িত্ব রয়েছে খুঁটিনাটি বিষয়গুলো জানা এবং সেগুলো নিয়ে সমালোচনা করা, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি পরিবর্তনের দরকার হয় সেই পরিবর্তনের জন্য তারা প্রতিবাদ করবেন, ওয়াকআউট করবেন। সেরকম একটি জায়গায় আমরা আগামী সংসদকে দেখতে চাই। সুতরাং আমরা মনে করি যে 3 মাস হয়তো সংক্ষিপ্ত সময়, কিন্তু আমরা আগামী 1 বছরের যে বাজেটটি দিতে যাচ্ছেন সেটি এই সরকার কিভাবে বাস্তবায়ন করেন সেটি দিয়ে এই সরকারের মূল্যায়ন করার একটা ভালো ক্ষেত্র তৈরি হবে বলে আমাদের কাছে মনে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, গণতন্ত্রের রাষ্ট্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায়